হাসতে হাসতে আমাকে বলে কি, আরে আম্মু রাখো, দেখছো তোমার ছেলে কতটা সাহসী, তো আমার রাবার বুলেট খাইছি কালকে। আমি জাট্টাস পারভিন, বীর শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা। আহনাফ বিএএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ওর 2025-এর এইচএসসি পরীক্ষার দেওয়ার কথা ছিল। আন্দোলনরত চলাকালে আহনাফের ইয়ার ফাইনাল হচ্ছিল। ও 3টা পরীক্ষা দেওয়ার পরে আর পরীক্ষা দেওয়ার সম্ভব হয়নি। আহনাফ শুরু থেকেই আন্দোলনে যেত, কিন্তু আমি প্রথম থেকে আন্দোলনে যে যাচ্ছে আমি জানতাম না। ও কলেজ থেকে 2-1বার আন্দোলনে গেছিল। ও যেহেতু আমার সাথে মিথ্যা বলতো না, ওকে আমি বলে দিয়েছিলাম, বাবা তুমি যেখানেই থাকো, আমি ফোন দিলে এক্সিট লোকেশনটা আমাকে বলবা। তো ও আমাকে যখন ও আন্দোলনে যেত তখন আমাকে কিছু বলতো না, কিন্তু আন্দোলনে যখন থাকতো আমি ফোন দিলে, আহনাফ এত দেরি হচ্ছে কেন, বাসায় আসতেছো না কেন, তখন ও আমাকে সত্যটাই বলতো যে আম্মু আমরা ফ্রেন্ডরা সবাই আন্দোলনে আসছি। তো এইভাবে হচ্ছে ও 16-17 আন্দোলনে যায়। 18 তারিখে হচ্ছে ও বাড্ডা বাড্ডা হচ্ছে ইয়াতে থাকে, নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে। ওইখানে 18 তারিখে তো অনেক ভয়াবহ পরিস্থিতি থাকে। তো ও আমার কাছে বলে যে ওর এক বন্ধুর জন্মদিন, ইসিবি চত্বরে যাবে, ইসিবির ওদিকে যাবে। তো আমিও আমার ছোট ছেলে ওর এক ফুপুর বাসায়, ওর ছোট ফুপুর বাসায় আমরা বেড়াতে যাই, ওর ওখানে আসার কথা। তো বলতেছে আম্মু আমার বন্ধুর তো বার্থডে, আর ফুপিদের বাসা তো ওইদিকেই, তুমি আর আরবিন যাও, আমি আমার বন্ধুর বার্থডে শেষ করে আসতেছি। তো এই বলে ও বের হয়ে যায় সকালে। তো বিকাল যখন গড়ায় আসে 3টা-4টা বেজে যায়, তখন ওকে আমি বারবার ফোন দিতে থাকি, আর খবরেও দেখতে থাকি যে বাড্ডার ওইদিকে, ইসিবির ওইদিকে সব দিকেই অনেক গন্ডগোল হচ্ছে। তখন যেহেতু আমি জানি না যে ও বনশ্রীর ওদিকে, মানে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির ওদিকে আছে, বসুন্ধরার ওদিকে। তো আমি যখন ওকে ফোন দিই 4টা-5টা বাজে, তখন বলতেছি এত বেলা হয়ে গেছে, তুমি এখনো আসতেছো না কেন, তুমি কোথায়? তো তখন ও আমাকে ফোনে বলে যে আম্মু আমি তো এইদিকে আসছি, বাড্ডায় আসছিলাম, বাড্ডা থেকে এখন হচ্ছে আমরা ওই বসুন্ধরায় আসি, আমি আসতেছি, টেনশন করো না। তো আমি বললাম যে তুমি তো আমাকে বললা যে তুমি হচ্ছে ইসিবি যাবা তোমার বন্ধুর বার্থডেতে। বলে হ্যাঁ ওখানে গেছিলাম, ওখান থেকে আমরা আবার এখানে আসছি। তো আমি ওর বাবা আবার ওই দিন ওর বাবার অফিসে মিটিং থাকে, ওর বাবার অফিস ছিল বনানীতে। তো ওদিকে আমি ফোন দিই যে আহনাফ বসুন্ধরায় আছে, তুমি তাহলে বের হয়ে আহনাফকে সাথে করে নিয়ে আসো। তো বলতেছে যে আহনাফ কেন ওদিকে গেছে, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে, আমাদেরকেই তো বের হতে দিতেছে না, কিভাবে আমি ওকে নিয়ে আসবো, তুমি ওকে ফোন দাও, বলো যে ওই পাশ থেকে মহাখালীর ওদিক থেকে চলে যেতে বাসায়। যখন 6টা বাজে তখন হচ্ছে আহনাফ আমাকে, 5:30টার দিকে আহনাফ আমাকে ফোন দেয় যে আম্মু আমার শরীর অনেক খারাপ লাগতেছে, আমি বাসায় চলে যাচ্ছি, তুমি ফুপির বাসা থেকে বাসায় চলে আসো। পরে আমি বললাম যে না তুমি তো দুপুরে খাওয়া দাওয়া করো না। বলে কি না তুমি যে আমাকে টাকা দিছিলে আমি ওটা দিয়ে খেয়ে ফেলছি, আমি বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে কিছু খাবো। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি বাসায় যাও, বাসায় গিয়ে রেস্ট নাও, আমি আসতেছি। তো যখন বাসায় আসার পরে ও হচ্ছে রেস্ট নিয়ে গোসল টোসল করে আবার ও 6টার দিকে, 6:30টার দিকে কোচিংয়ে চলে যায়। তো আমি বাসায় আসার পরে ওকে যখন ফোন দেই আহনাফ তুমি কোথায়, তো বলতেছে আম্মু আমি কোচিংয়ে, কারণ ওর পরীক্ষা চলতেছিল, ইয়ার ফাইনাল। তো আমি তখন বললাম যে তুমি না, তোমার না শরীর অসুস্থ, তুমি বললা যে তোমার খারাপ লাগতেছে, তুমি বাসায় চলে যাবা, তাহলে আবার কোচিংয়ে গেলা কেন? বলে আম্মু একটু ভালো লাগতেছিল দেখে আমি কোচিংয়ে চলে আসছি। পরে যখন রাত্রেবেলা হচ্ছে ওর কোচিং 9টা পর্যন্ত, 9টার পরে দেখা যায় যে ওই গিটার নিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দেয়। ছোটোবেলা থেকেই তো এই এলাকায় একসাথেই বড় হয়েছে বন্ধুরা। তো দেখা গেছে যে বন্ধুর সামনে বন্ধুর বাসা আছে, বন্ধুর বাসায় গিয়ে গিটার টিটার বাজায়। তো বাসায় আসে রাত্রে 10টা, 10:30 এরকম দিকে। আসার পরে তো পায়ের মধ্যে দেখি যে আসার পরে ফ্রিজ থেকে বরফ বের করে, বরফ বের করার পরে পায়ে ডলতেছে। তো
তা আমি বললাম কি হয়েছে পায়ে, দেখি পাটা অনেক ফুলে গেছে, নীলা হয়ে গেছে। তা আমি বললাম কি হয়েছে পায়ে, তো প্রায় ও তো ফুটবল খেলে, ফুটবল খেলার পাগল ছিল, তো প্রায় দেখা যেত যে ও ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়ে এসে পায়ের মধ্যে বরফ ডলতো। তা আমি অতটা গুরুত্ব দেইনি, তো প্রতিদিনই তো ব্যথা পায়। তো যখন ঘুমায় রাতে বেলা, সকালে আমি যখন ওর পা দেখি যে ওর পা একদম মানে এরকম ফুলে গিয়ে নীলা হয়ে একদম গাঁথা হয়ে গেছে, যে মনে হচ্ছে যে কোনো একটা মানে ছোট কোনো জিনিস পায়ের মধ্যে ঢুকছে এরকম লাগতেছে। তা আমি ওকে আবার অনেক প্রেশার দিই যে তুমি কোথায় ব্যথা পাইছো, কি দিয়ে ব্যথা পাইছো, এরকম তো হওয়ার কথা না। তখন ও একদম হাসতে হাসতে আমাকে বলে কি, আরে আম্মু রাখো, দেখছো তোমার ছেলে কতটা সাহসী, তো আমার রাবার বুলেট খাইছি কালকে। পরে তো আমি ওর সাথে অনেক চিল্লাচিল্লি করি যে তুমি কেন গেছিলা, আমাকে না বলে তুমি কেন গেছো, যদি আল্লাহ না করে যদি তোমার কোনো একটা ক্ষতি হয়ে যেত, যদি তোমার আবার সেদিন ওই দিন 18 তারিখে তো হচ্ছে আপনার মুগ্ধ মারা যায়, তারপরে হচ্ছে ফারহান ফায়াজ 18 তারিখে মারা যায়। তো আমি ওকে হচ্ছে সন্ধ্যার সময় ওকে আমি হচ্ছে দেখাই, ফারহান ফায়াজের যখন আমি গুলিবিদ্ধ অবস্থাটা দেখি, তখন এসে আমি ওকে বলি যে দেখ, এই যে দেখ ছেলেটা হচ্ছে ওর মায়ের একটাই মাত্র ছেলে, দেখ আজকে ও আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তোর মায়ের জানটা কি বলতেছে, ওর মা কিভাবে থাকবে, আল্লাহ না করে তুমি যেভাবে গেছো পায়ের মধ্যে রাবার বুলেট খাইছো, তোমার যদি আল্লাহ না করে যদি কোনো কিছু হয়ে যেত। পরে আমাকে ও হাসতে হাসতে বলে কি, ফারহানের আম্মু বেঁচে আছে না, তুমিও বেঁচে থাকতা, তোমার তো আরেকটা ছেলে আছে। তো এই কথা বলার পরে আমি ওকে অনেক বকাঝকা করি, আমি বলছি কি না তোমার আর ঘর থেকে বের হওয়া লাগবে না। পরে ওই পা নিয়েই সে 19 তারিখে আবার বের হয়। 19 তারিখে থাকে হচ্ছে মিরপুর 10-এ। 19 তারিখে তো মিরপুর 10-এ অনেক ভয়াবহ অবস্থা ছিল, ওই মেট্রো রেল আগুন দিল। তো ওই দিন হচ্ছে ও মানে খুব সেজে গুজে বের হয়েছে, আপনার ক্যাপ ট্যাপ পরে বের হয়েছে, তারপরে হচ্ছে ইয়ার মধ্যে ব্যাগের মধ্যে পানি নিছে, আরও যা যা সরঞ্জাম লাগে, টুথপেস্ট নিছে, আমি জানিও না কখন নিছে টুথপেস্ট, তারপরে হচ্ছে আমি যেটা দিয়ে রুটি বেলি সেটাও নিছে। তো আসার পরে আমি যখন ওর ব্যাগ চেক করি, ব্যাগ থেকে তখন এগুলা পাই। তো ও যখন বাসায় আসে সন্ধ্যার দিকে, তো আমি, আমার বোন, আমার ভাগ্নি সবাই মিলে আমরা গল্প গুজব করতেছি, আমরা তো বাইরের পরিস্থিতিটা বুঝতে পারতেছি না যে বাইরে এতটা ভয়াবহ অবস্থা। দেখা যায় অনেক সময় ওয়াইফাই কানেক্টও থাকে না, আর এমবি তো চলতেছে না, তো বাইরে যে কি অবস্থা হচ্ছে আমরা ওইভাবে বুঝতে পারতেছি না। তো আমরা বাসায় অনেক মজা হাসাহাসি করতেছিলাম, ও ঢুকছে ঘরে, তোর মুখে দেখি পুরা হচ্ছে টুথপেস্ট লাগানো, আর মানে চোখগুলা মনে হচ্ছে যে এখনই মানে বের হয়ে যাবে বা রক্ত বের হয়ে যাবে এরকম অবস্থা, চোখগুলার অবস্থা মানে প্রচুর টিয়ার গ্যাস করে আসছে। তো আমরা ওর চেহারা দেখে মানে ও যখন মানে ওই যে টুথপেস্ট লাগায় ঘরে ঢোকে, আমরা ওর চেহারা দেখে আমরা সবাই হাসাহাসি করতেছি যে বীর পুরুষ আসছে, বীর পুরুষ আসছে। তো আমার ছেলে যে আসলেই বীর পুরুষ তা তো জানতাম না। তো ও আমাদের উপর খুব ক্ষিপ্ত হয়ে যায়, কারণ ওই দিন হচ্ছে সাইফ নামের একটা ছেলে আছে, বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ে, ও হচ্ছে মিরপুর 10-এ ওই দিন গুলিবিদ্ধ হয়। ওর বুক থেকে মানে ওর চোখের সামনে ওই মানে এমন অঝরে ওর রক্ত ঝরতেছিল, ওই দৃশ্যটা আহনাফ দেখে। তো দেখার পরে ও হচ্ছে মানে খুব আপসেট হয়ে যায়, এবং অনেকেই তো ওই দিন মারা গেছে চোখের সামনে। ওর মোবাইলে 2-একটা ভিডিও ছিল, ওর মোবাইলটা তো আমরা পাইনি, যখন আমি হচ্ছে ওর গুগল অ্যাকাউন্ট চালু করছি তখন ওই কয়েকটা ভিডিও আমার ওই গুগল অ্যাকাউন্টে আসছে। তো সব পাইনি আমরা, ও অনেক ছবি অনেক ভিডিও করছিল কিন্তু সবগুলো আসেনি। তো ওই 19 তারিখ 18 তারিখের যে কয়টা ছবি ভিডিও করছে ওগুলো আমি পাইছি, কিন্তু 4 তারিখে যে ও যেগুলো করছে ওগুলো আমরা আর পাইনি। কারণ হচ্ছে আমি তো ওর গুগলটা হচ্ছে নাম্বার দিয়ে খুলছি, যে নাম্বারটা ও চালাইতো, তো ওখানে ওর একটা পাসওয়ার্ড দেওয়া ছিল, ওই পাসওয়ার্ডটা আর আমি জানতাম না। তো সেইভাবে হচ্ছে আমি ওর ভিডিওগুলো পাই। তো এরপরে তো কারফিউ দিল, এরপরে আর যায় নাই। তো থেকেও কিন্তু কন্টিনিউ ফেসবুকে মানে ও হচ্ছে আন্দোলন করেই যাচ্ছে।
তো বের হতে পারতেছে না, কিন্তু ফেসবুকেও সর্বদাই আন্দোলন করতেছে। তো ওই ডেটটা মানে ওই 36টা দিন আহনাফ মানে খুব আপসেট ছিল। কথা বললে কথার মানে উত্তর দিত না, খুব মেজাজ দেখাইতো, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। এভাবে করে ওই কারফিউ দিনগুলা গেল। তারপরে ও যখন 2 তারিখ থেকে শুরু হলো আবার আন্দোলনে যাওয়া, 2 তারিখ থেকে ও 4 তারিখ পর্যন্ত ওই মিরপুর 10-এই থাকে। তো 3 তারিখে ও যখন যায়, দেখি সকাল 11টার দিকে যায়। 11টার দিকে যাওয়ার পরে দেখি 4টা বেজে যায়, তাও আসে না। তখন আমি হচ্ছে ওর বাবাকে ফোন দিই, আমি বললাম আমি 10 নাম্বার যাচ্ছি, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, কারণ ছোটটা ঘরে একা ছিল। তো আমি 10 নাম্বার যাওয়ার পরে দেখি যে ওখানে সবাই হচ্ছে 5টা বেজে গেছে, সবাই আন্দোলন থেকে সবাই চলে যাচ্ছে। তো আমি ওকে ফোন দিই, তো আমার সাথে অনেক রাগারাগি করে, তুমি কেন আসছো, তুমি বাসায় যাও, আমি ওদিক থেকে কোচিংয়ে চলে যাচ্ছি। তা আমি বললাম তোমার আজকে কোচিং যাওয়া লাগবে না, তুমি বাসায় আসো। বলে না পরীক্ষা না, আমি কোচিংয়ে যাচ্ছি, তুমি বাসায় চলে যাও, তুমি কি পাগল, তুমি এখানে আসছো। তো ও আমি পরে ভিতর থেকে বাসায় চলে আসি, আর ও হচ্ছে বন্ধুদের সাথে 1 নাম্বার হয়ে কোচিংয়ে যায়। তো কোচিং থেকে হচ্ছে পড়া শেষ করে বন্ধুদের সাথে একটু গল্পগুজব করে বাসায় আসতে আসতে 10:30 এরকম বাজে ওর রাত্রে। তো আসার পরেও ও হচ্ছে বারান্দায় বসে বসে ফোনে কথা বলতে থাকে। তো আমি অনেক রাগ করি। তো যখন হচ্ছে 1টা 1:30 বাজে, রাত 1টা 1:30, তখন আমি ওর সাথে অনেক রাগারাগি করি যে হ্যাঁ এত রাত হয়ে গেছে, তুমি এখনো ভাত খাও নাই, আমি কি জেগে বসে থাকবো নাকি, আমারও তো অফিস আছে। তো এ বলাতে তখন ও আমার সাথে বলতেছে খাবো না, যাও খাবো না। তো আমি আবার ওর ভাতটা গরম করে এনে ওকে উঠায়া আবার মানে রাতে বেলা খাওয়াই দিছি। তো ওই খাওয়াতে খাওয়াতে আমি বললাম বাবা কালকে কোথাও কিন্তু বের হবা না, কালকে অবস্থা খুবই খারাপ থাকবে, তুমি কালকে কোথাও বের হবা না। বলে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো এই বলার পরে ও মানে আমি আমার মতো করে যে ঘুমায় পড়ছি, ও ভোরে ঘুমাইছে, দেখলাম যে ও ভোরে ঘুমাইছে। তো সকালে আমি যখন উঠি, ওঠার পরে আমার খুব মানে 4 তারিখে আমার খুব অস্থিরতা লাগতেছিল। তো আমি আমার বোন জব করে, ও 14 নাম্বারে জব করে, ওখানে ওকে ফোন দিই। তখন বাজে কয়টা, সকাল 9টার মতো বাজে। তো আমি ওকে ফোন দিই, ফোন দেওয়ার পরে ও বলতেছে যে আহনাফ কই। ওকে ফোন দেওয়ার সাথে সাথেই বলতেছে আহনাফ কই। তা আমি বললাম আহনাফ তো ঘুমায়। বলছে কি আচ্ছা তাহলে ও ঘুমায় থাকুক, তুই এক কাজ কর, মেন গেটে তালা দিয়ে দে, আজকে কোনোভাবেই আহনাফকে বের হতে দিবি না। এই দেখ কি পরিস্থিতি। ও পরে আমাকে ইমোতে ভিডিওতে দেখায় যে মিরপুর 14 নাম্বারের প্রচুর অবস্থা খারাপ, সকাল থেকে তো অনেক পরিস্থিতি খারাপ থাকে। তো ওর পরে আমি আমার ভাস্তি আছে, বড় ভাস্তি, আমার বড় ভাইয়ের মেয়ে, ও আবার ধানমন্ডিতে জব করতো। ও হচ্ছে ওকে আমি ফোন দিই যে ও ও বলে যে আপুপি আমি তো অফিসে আসছি। পরে আমি ওর চিল্লাচিল্লি করি যে আজকের দিনটা তোমাদেরকে ছুটি দেয় নাই। ওদিকেও প্রচুর গোলাগুলি চলতেছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে গোলাগুলি হচ্ছে। তো তারপর ও জিজ্ঞেস করতেছে ফুপি আহনাফ কই। আমি বললাম আহনাফ তো ঘুমাচ্ছে। বলে থাক আজকে ওকে আর ঘুম থেকে উঠাবা না, আজকে পরিস্থিতি খুবই খারাপ বাহিরের, ও যেন না বের হয়। তো এই বলার পরে আমি আমার ভাই বোন যারা বাহিরে কাজ করে তাদের সবাইকেই এক এক করে ফোন দিই। মানে আমার ভিতরে তো খুব অস্থিরতা লাগতেছে, বুঝতেছি না আমি যে এরকম একটা ঘটনা জীবনে ঘটবে। তারপর হচ্ছে আহনাফের ফোন বাজে, ওর বন্ধুরা ফোন দিতে থাকে। তো ফোন দিতে থাকে আবার হচ্ছে ওদের যে একটা ক্যান্টনমেন্ট, ও তো বিএফ শাইন কলেজে পড়তো, তো ওর হচ্ছে ক্যান্টনমেন্টের একটা গ্রুপ ছিল, বৈষম্য বিরোধীর একটা গ্রুপ ছিল, ওইখানে হচ্ছে আমি ফলো দিয়ে রাখছিলাম। তো ওইখানে ওরা যা মানে পোস্ট করে আমি দেখতে পাই। তো ওইখানে ওরা তার আগের দিন মানে 3 তারিখের রাতে ওরা হচ্ছে পোস্ট করে যে আগামীকালকে আমাদের আন্দোলনের স্থান হবে ইসিবি, ওখানে সকাল 11টার দিকে সকল ছাত্রছাত্রীকে যেতে বলছে। তা আমি তখন দেখি যে 11টা বাজলে তো উঠে যাবে। তা আমি কি করছি, ওর ফোনটা নিয়ে আমার রুমে রেখে দিছি, আর ওর ফোনটায় তখন চার্জও ছিল না। তা আমি আর চার্জেও দেইনি। তো হচ্ছে ঘুম থেকে একবার উঠে হচ্ছে 12:30টায়, ওঠার পরে কিছুক্ষণ মানে এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে যায়। তো এরপরে হচ্ছে ঘুম থেকে উঠে 1টা বাজে, আজান যখন দেয় তারপর পরে ও উঠে, ওঠার পরে ও ফোন খুঁজতে থাকে।
আমাকে জিজ্ঞেস করে আম্মু কয়টা বাজে, তাই আমি বললাম যে 1টা বাজে। পরে বলতেছে যে আমাকে উঠাবা না। তো ওর ফোন খুঁজতে থাকে, বলে আমার ফোন কোথায়। তো আমি বললাম তোমার ফোন ওই রুমে। পরে বলতেছে কি ওই রুমে কেন, আমি বললাম চার্জে দাও। পরে গিয়ে দেখে যে চার্জে আমি দিইনি। আমি তো আচ্ছা ভুলে গেছি। তো এটা নিয়ে আমার সাথে খুব রাগারাগি করলো। তারপরে এই রুমে আইসা ও ফোন চার্জে দেয়, দেওয়ার পরে হচ্ছে ও বন্ধুদের সাথে কথা বলে। বলার পরে কিছুক্ষণ পরে হচ্ছে ও গিটার নিয়ে বসে। ও হচ্ছে গিটার বাজাতো, ইউটিউব থেকেও গিটার বাজানো শিখছে, অনেক সুন্দর সুন্দর গান উঠাতো গিটারে। তো ওই দিন রাতের বেলা আমি তো আমার মতো করে ঘুমাই গেছি 3 তারিখে। তো রাতের বেলা একটা গান উঠাইছে গিটারে। তো ওই গানটা আমি ঘর ঝাড়ু দিতেছি, তো ওই গানটা আমাকে বলতেছে কি আম্মু দাঁড়াও দাঁড়াও, আমি কালকে রাতে একটা গান উঠাইছি, এটা শুনো। তো আমি বলছি আমি আগে কাজ করে নিই তারপরে শুনো। বলে না না এখনই শুনতে হবে। তো ওর জিদের ইয়াতে আমি বলছি আচ্ছা শোনা। তো শোনালো। পরে বলতেছে যে আমি বললাম যে অনেক সুন্দর হয়েছে, তুমি এটা রেকর্ড করো। তো বলছে কি আম্মু আজকে আমরা আন্নি আপুদের বাসায় যাব, মানে আমার বড় ভাইয়ের মেয়ে, ওকে আন্নি আপু ডাকে ওরা। তো বলতেছে আম্মু আজকে আমরা বিকালে আন্নি আপুর বাসায় যাব, ওখানে গিয়ে আমরা গান করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি ওকে বললাম যে নাস্তা দিব, বলে হ্যাঁ দাও। তো ও ও ততক্ষণে ওর ছোট ভাইয়ের সাথে ও গিটার বাজাতে থাকে। তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে ওর ভাইয়ের সাথে এই রুমে বসে হচ্ছে ও গেমস খেলতে থাকে। তো অনেকক্ষণ গেমস খেলার পরে দুই ভাইয়ের মধ্যে একটু মারামারি লাগে। তো দুজন দুই রুমে চলে যায়, আমিও বকা দিই দুজনকে। দুজন দুই রুমে যায়। তো যখন 2:30 বাজে ও ওই রুমে বসা, ওই রুমে বসে মোবাইলে কথা মানে চ্যাটিং করতেছে। আর আমি ওকে বলি যে বাবা আমি তোমাকে ভাত খাওয়াই দিব। ওর মানে 17 বছর বয়স, কিন্তু ও নিজের হাতে ভাত খেত না, আমাকেই খাইয়ে দিতে হতো সব সময়। তো ওকে আমি পরে 2:30 বাজে যখন, তখন আমি ওকে ভাত খাওয়াই। ভাত খাওয়াই আমি আমার মতো কাজে চলে যাই। তো ও হচ্ছে 2:30টার দিকে যখন আমি ওকে জিজ্ঞেস করি বাবা ভাত দিব, তো বলে যে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। তা আমি ওকে আবার রাগ করে বলি যে কিসের তাড়াতাড়ি দাও, তুমি কিন্তু আজকে কোথাও বেরোতে পারবা না। বলে আচ্ছা আচ্ছা ভাত খাওয়াও। পরে আমি ওকে ওখানে বসে বসে ভাত খাওয়াই দিই। তো এরপরে আমি গোসলে যাই, বের হয়ে দেখি যে ও রেডি হচ্ছে। তো আমি ওকে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছ, তোমাকে না আমি বলছি আজকে বের হবা না। তো বলতেছি কি সরো 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 এখান থেকে সরো। তা আমি বলতেছি কি সরো সরো কি, তুমি আজকে কোথাও যেতে পারবা না। তো আমি ওকে বলার পরে ও দেখে রেডি হয়। তারপরে ওর হচ্ছে শার্টটা খুলে আপনার ওর ফুটবল ক্লাবের যে জার্সিটা আছে সেটা পরে। পরার পরে আমি ওকে যখন বের হতে দিব না, ও তখন মানে হেসে বলে যে সরো তো সরো, আমি কোথাও যাচ্ছি না, নিচে আমার বন্ধুরা আসছে, আমার বন্ধুদের সাথে কথা বলেই আসতেছি। এই বলে ও হচ্ছে, আমি বললাম ঠিক আছে তুমি যখন আমার কথা শুনতেছো না আমিও তোমার সাথে যাব। তো আমি শুধু জাস্ট ওই রুমে গেছি, আয়সা দেখি যে ও গেট খুলে 4তলায় নেমে গেছে। আমি ওর পিছে পিছে দৌড় দিই। দৌড় দেওয়ার পরে ও আমাকে বলে যে আমি যাব না, তুমি উপরে যাও, আমি যাব না, ওই যে নিচে আমার বন্ধুরা আসছে, আমি ওদের সাথে কথা বলেই আসতেছি। পরে হচ্ছে আমাকে বলে যে 20টা টাকা দাও। তো ওর চাহিদাই ছিল 20 টাকা। ও কখনো 20 টাকার উপরে কখনো চাইতো না, বা অন্য ওর মানে ওই বয়সের একটা 17 বছরের বাচ্চার যে চাহিদাগুলো ছিল ও কখনোই আমাদের কাছে সেরকম চাহিদা করতো না। তো আমিও রাগ করে ওকে বলছি যে আমার কাছে কোনো টাকা নাই, তুই যখন আমার কোনো কথা শুনবি না তোকে আমি আর কোনো টাকা পয়সা কিছুই দিব না। তো খালি আমার দিকে তাকায়া মুচকি হেসে বলল 20 টাকা দিলা না তো, মনে রাখো। তো এই বলে ও নিচে চলে গেল। তা আমি ওকে আবার সাথে সাথেই ফোন দিই। তো বলতেছে আম্মু আমি নিচেই আছি, এই রহমানিয়া হোটেলের এখানে আছি। তো এরপরে আমি ওকে 10 মিনিট পরপরই ওকে ফোন দিতে থাকি। এরপরে যখন আমি ওকে 10 থেকে 15 মিনিট পরে ফোন দিই ততক্ষণে ও 10 নাম্বার চলে গেছে।
তো ওকে যখন 10 নাম্বার যায়, যাওয়ার পরে আমি বারবার ফোন দিতে থাকি, তখন ও খালি বলে রাখো রাখো বলে ফোন কেটে দিত। আর বলতো টেনশন করো না, আমি সেভ আছি, আমি আসতেছি, এই কথা বলে ও খালি ফোন কেটে দিত। এরপরে আমি যতবার ফোন দিই ও খালি রাখো রাখো বলে ফোন কেটে দেয়। ওর সাথে আমার লাস্ট 4:48 শেষ কথা হয়। আমি বলি বাবা একটু পরেই তো কারফিউ দিয়ে দিবে, তুমি দ্রুত বাসায় চলে আসো, তোমার আর আন্দোলন দেখা লাগবে না। বলে আম্মু এখানে অনেক অনেক আর্মির গাড়ি আছে, যেমন আমরা টিভিতে দেখি না মুক্তিযুদ্ধের সময় কত আর্মির গাড়ি, ট্যাঙ্ক এগুলা ছিল, ওগুলা আমি অনেক ভিডিও করছি, আমি বাসায় এসে তোমাকে দেখাবো। তাই আমি বলছি তোমার আর ভিডিও করা লাগবে না, তুমি বাসায় আসো। এই বলে বলে রাখো 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 বলে ফোনটা কেটে দিছে। এরপরে যখন 5:30 এরকম বাজে, আমি তখন ওকে ফোন দিই। ওর মধ্যে আমি মানে 4:48 ওর সাথে আমার শেষ কথা। এরপরে আমি মানে কাজ করতে করতে আমি আর ওকে যে 10 মিনিট 15 মিনিট পর পর ফোন দিচ্ছি এটা ভুলেই গেছি। তা আমি একেবারে ওকে 5:30 এরকম দিকে গিয়ে ফোন দিই। ফোন দেওয়ার পরে দেখি রিং হচ্ছে, ফোন কেউ ধরতেছে না। অনেকবার ফোন দেওয়ার পরে রিং হয় কিন্তু ধরে না। তো আমার খুব টেনশন হচ্ছিল। পরে আমি ওর বাবাকে ফোন দিই যে আহনাফ তো ফোন ধরতেছে না, তুমি দেখো তো ফোন দিয়ে। পরে ওর বাবাও অনেকক্ষণ ফোন দেয়, আমার বড় ভাই, বড় ভাইয়ের মেয়ে সবাই আমরা অনেকে ফোন দিতে থাকে, কিন্তু রিং হয় কিন্তু ফোন ধরে না। তো আমার খুব অস্থিরতা লাগতেছিল। পরে 6টা বাজে যখন ওর কোচিং থেকে ফোন আসে যে আন্টি আহনাফ কোথায়। তাই আমি বললাম বাবা আহনাফ তো 10 নাম্বার গেছে, কিন্তু ওকে ফোন দিতেছি ফোন ধরতেছে না। তো বলতেছে আন্টি ক্লাসে সবাই আছে কিন্তু ধ্রুব আর আহনাফ নাই। তা আমি বললাম ধ্রুব কি তাহলে আহনাফের সাথে? বলে হতে পারে আন্টি, আমরা তো জানি না। পরে আমি ধ্রুবর নাম্বারটা যখন চাই তখন ধ্রুবর নাম্বারে ফোন দিই, ওর মা ধরে। ওর মা ধ্রুব ফোন নেয়নি। তো ওর মা আমাকে জিজ্ঞেস করে, তো ওর মা আমার কাছে আহনাফের নাম্বারটা চায়, আমি আবার ওর মাকে আহনাফের নাম্বারটা দিই। তো ওর মা হচ্ছে আহনাফকে ফোন দেয়, ফোন দেওয়াতে আহনাফ নাকি ধ্রুব বলে একটা চিৎকার দেয়। তো এই কথাটা ওর মা আমাদেরকে তখনও বলে নাই। ওর মা যে আমাদেরকে ফোন করে বলবে যে এরকম আহনাফ চিৎকার দিছে, আহনাফের মোবাইল থেকে এটা চিৎকার আসছে ধ্রুব বলে, এখন এটা আহনাফ কিনা বুঝতে পারতেছি না। তো এই কথা উনি যখন আহনাফকে সকালবেলা আমরা জানাজায় নিয়ে যায় তখন উনি বলতেছিল আরেকটা মহিলাকে এখানে দাঁড়ায় দাঁড়ায়। তো আমরা যখন ওকে খুঁজতে খুঁজতে আমি তখন বলি যে না আমি ইয়াতে যাব, মিরপুর 10-এ যাব। তখন ওর বাবা বলে যে কারফিউ, এখন তো কারফিউ দিয়ে দিছে, তুমি এখন গিয়ে তো কোথায় খুঁজবা? আমি বললাম না আমি তাও যাব। তো আমরা যখন মিরপুর 10-এ যাই, তার আগে হচ্ছে 2 নাম্বারটা ক্রস করার পরে হচ্ছে একটা ফোন আসে আননোন নাম্বার থেকে। তো উনি ওই ফোনে ওর বাবাকে বলতেছিল যে আঙ্কেল আহনাফের কোনো খোঁজ পাইছেন? তো ওর বাবা বলতেছে যে না আমরা তো খুঁজতে বের হয়েছি, আহনাফের তো এখনো কোনো খোঁজ পাচ্ছি না, আহনাফ ফোনও ধরতেছে না। পরে বলতেছে আঙ্কেল আপনারা মিরপুর 11 যে ইসলামী ব্যাংক হসপিটাল আছে ওখানে চলে যান। তো বলতেছে কেন বাবা, আমার ছেলে কি কোনো ব্যথা পাইছে, ও কি ইনজিওর? বলতেছে ওখানে গেলেই বুঝতে পারবেন। তো আহনাফের একটা ছবি পোস্ট হয়েছিল ফেসবুকে। ও তো ওইখানে মানে লেখা ছিল যে এই ভাইটা মিরপুর 10-এ গুলিবিদ্ধ হয়েছে। তো ওনার কোনো পরিচয় আমরা পাইনি, ওনার কাছে আইডি কার্ডও নাই, কোনো মোবাইল নাই। তো যদি কেউ ওনাকে চিনে থাকেন তাহলে শেয়ার করেন। তো ওই ছবিটা হচ্ছে এদিকে ওর ফ্রেন্ডরা সবাই পায়, পাওয়ার পরে আমার বাসায় আমার মা থাকে, আমার আম্মুকে দেখায়। তো আম্মু তো বুঝতে পারতেছিল না, এই ছাদের এখান থেকে একটা আমার ফ্রেন্ডের এক ভাই আম্মুকে ডেকে বারান্দা থেকে দেখায় যে নানু এটা কি আহনাফ নাকি। তো আম্মু তো বুঝতে পারতেছিল না। তো আমরা ওকে অনেক জিজ্ঞেস করি, ও কিছুই বলে না, বলে আপনারা হসপিটালে যান। তারপরে আমরা কোনোভাবে হসপিটালে যাই, কিন্তু ওখানে গিয়ে আমরা আহনাফকে পাই না, কারণ আহনাফ তো অজ্ঞাতনামা ছিল। ওর খাতায় কোনো কী নামে এন্ট্রি করছে তাও জানি না আমরা। আমরা নাম বলতেছি কিন্তু ওখানে কেউ চিনতে পারতেছে না। আমরা ওর আগের ছবিগুলো দেখাচ্ছি, তো ওগুলাতেও ওনারা কেউ চিনতে পারতেছে না। পরে বললো যে রাস্তার ওই পারে একটা আছে ইসলামী ব্যাংক হসপিটাল, ওইখানে দেখেন। ওইখানে গিয়েও দেখি ওইখানেও আহনাফের কোনো নাম নাই। তারপরে এরকম অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে করতে তো ওর এক বান্ধবী আমাকে ফোন দেয় যে আন্টি আহনাফ কি ড্রেস পরে গেছিল। তখন ওকে আমি ড্রেসের বিবরণটা দিই যে আহনাফ ফুটবল ক্লাবের জার্সি পরে গেছে।
তো হচ্ছে বলতেছে, আন্টি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাচ্ছি, আপনি একটু দেখেন এটা আহনাফ নাকি। তো ওখানে তো আর নেট নাই, তো আমি ওই ইসলামী ব্যাংক হসপিটালে সবার হাতে পায়ে ধরি যে একটু ওয়াইফাই দেওয়ার জন্য। তো ওনারা কেউ আমাদেরকে সাহায্য করে নাই ওয়াইফাই দিয়ে। তো বাহিরে একটা লোক ছিল, উনিও আন্দোলনেই ছিল, বাচ্চাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। তো ওইখানে হচ্ছে উনি ওর বাবাকে নিয়ে বাসায় যায়, সামনেই ওনার বাসা ছিল। বাসায় যাওয়ার পরে ছবিটা মানে ওয়াইফাই কানেক্ট করে ছবিটা আনে। তোর বাবা তো ওখানেই কাঁদতে কাঁদতে আমার কাছে আসে, আসার পরে বলে যে মানে তোমার ছেলে নাই। এই কথাটা বলার পরে আমি তো আর কিছুই জানি না কিভাবে কি হয়। এরপরে যখন আমার মানে একটু আমার জ্ঞান আসে, তখন ওরা বলতেছিল যে আমার ভাস্তিটা আবার ওই ছবিটা ওই ওই পাশের যে ইসলামী ব্যাংক হসপিটাল আছে ওনাকে দেখাচ্ছিল। তো উনি বলতেছে যে ওখানে একটা ক্যান্টিন বয় ছিল, ও বলতেছে যে হ্যাঁ আমি তো এই ভাইটাকে অ্যাম্বুলেন্সে তুলে দিছি, এই ভাইটার শরীর থেকে তো প্রচুর রক্ত বের হয়েছে, আমার পুরা শার্ট প্যান্ট সব ভিজে গেছে ওনার শরীরের রক্ত দিয়ে। তো আপনারা দ্রুত সোহরাওয়ার্দী হসপিটালে যান, না হলে তো ভাই, উনি যেহেতু অজ্ঞাতনামা, ওনার তো কোনো পরিচয় পাওয়া যায়নি, তাহলে তো লাশ গুম করে ফেলবে। পরে আমরা দ্রুত সোহরাওয়ার্দী হসপিটালে যাই, ওখানেই আহনাফকে পাই। একজন শহীদের মা হিসাবে প্রতিটা রাজনৈতিক দলের কাছে আমার একটাই প্রত্যাশা, আজকে আমার আহনাফ, আনাস, আবু সাইদ, মুগ্ধ, সৈকত, নাফিস এবং আরও যে সকল 1400 শহীদদের রক্তের উপর দিয়েই বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। আমার আহনাফরা যেই সুন্দর বৈষম্যহীন দেশের জন্য নিজের রক্ত দিয়ে গেছে, আমরা সকল মারা চাই এই বাংলাদেশটা যেন তারা যে চিত্রটা মানে করতে চেয়েছিল, তারা যে বৈষম্যহীন, তারপরে বাক স্বাধীনতা এগুলা ফিরিয়ে আনতে চেয়েছিল, এগুলা যেন নতুন বাংলাদেশে আমরা পাই এবং আগামী প্রজন্ম যেন মানে এই শান্তির নিঃশ্বাস নিতে পারে, সুন্দর জীবন গড়ে উঠতে পারে বাংলাদেশে। সেরকম একটা বাংলাদেশ আমরা এই প্রতিটা রাজনৈতিক দলের কাছে চাই। সরকারের প্রতি আমাদের বার্তা হচ্ছে, ওনারা অবশ্যই যেভাবেই হোক হাসিনাকে আনতে হবে দেশে, এনে হাসিনার যে সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড সেটাকে কার্যকর করবে। এবং আমরা চাই যে এই খুনির প্রকাশ্য শাস্তি হোক, আমরা যেন দেখতে পারি, তার ফাঁসি আমরা যেন দেখতে পারি। এবং সরকারের কাছে আমার মানে একজন সন্তানহারা মা হিসাবে তার কাছে আমার অনুরোধ রইল যে উনি যত দ্রুত সম্ভব এই খুনিকে দেশে এনে সাজাপ্রাপ্ত দিক। যখন থেকে সন্তানটাকে পেটে ধারণ করি আমরা, তখন থেকেই তার যে স্মৃতিগুলা থাকে এবং শেষ পর্যন্ত তার স্মৃতিগুলা বলে মানে শেষ করা সম্ভব না। আমার এই পুরা ঘরেই আহনাফের স্মৃতি, আমার প্রতিটা কথায়, প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আহনাফের স্মৃতি দিয়ে ভরা। তো আমি কোনো একটা স্মৃতি নিয়ে বলতে পারবো না। আর আহনাফের খুব ইচ্ছা ছিল ও একটা বড় বিজনেসম্যান হবে এবং ওর একটা মানে নিজের মিউজিক ব্যান্ড খোলার ইচ্ছা ছিল, যেহেতু ও গিটার বাজাতে খুব পছন্দ করতো এবং ফুটবল খেলতেও খুব পছন্দ করতো। আহনাফ, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, দেখা যাচ্ছে যে অনেক কিছুই মানে অনেক স্বপ্নই বাচ্চাদের পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। তো আহনাফের স্বপ্ন ছিল ওই ধানমন্ডি ক্লাবে ও ফুটবল খেলা শিখবে, ওখান থেকে একটা ভালো পজিশনে যাবে। তো আমার আর্থিক সমস্যার কারণে আমি ওকে ওখানে ভর্তি করতে পারিনি। তো আমি সরকারের কাছে চেয়েছিলাম, আমাদের যে ইন্টারিম সরকার এবং আমাদের যে স্থানীয় সরকার ছিল, উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার কাছে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম, একটা আবেদন দিয়েছিলাম যে
ধানমন্ডি 8 নাম্বার যে খেলার মাঠটা সেটা আহনাফের নামে করার জন্য, যাতে আহনাফ তো ওখানে খেলতে পারেনি, ওর যাতে নামটা আগামী প্রজন্ম ওই নামটা চিনে জানে, এবং ওইখানে যে বাচ্চাগুলা খেলাধুলা করবে আমি যেন দেখে সন্তুষ্ট হই যে না এখানে আমার আহনাফও খেলতেছে। তো আমি এটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কাছে দরখাস্ত দিয়েছিলাম। ওনারা আমাকে একটা প্রজ্ঞাপন দিয়েছিল ওই মাঠের। তো এইটা হচ্ছে 2-1.5 বছরের উপরে হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সেই মাঠের নামকরণটা এখনো হয়নি। বর্তমান যে সরকার, আমি আপনাদের মাধ্যমে তার কাছে এই আবদারটা করতে চাই যাতে আমার ছেলের স্বপ্ন এবং আমার ছেলের নামটা যাতে থাকে। আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী তার কাছেও আবেদনটা দিয়েছি, এবং আমি আমাদের প্রধানমন্ত্রী, যেহেতু উনি ফুটবল খেলা পছন্দ করে এবং সে ফুটবল খেলার খুব প্রিয়, আমরা শুনেছি এবং জানি। তো আমি তার কাছে আপনাদের মাধ্যমে তার কাছে এই অনুরোধটা রাখতে চাই যেন ওই ধানমন্ডি 8 নাম্বার ক্লাবটা যেহেতু প্রজ্ঞাপন হয়ে আছে, যেন আহনাফের নামে এটা করা হয়।